মধ্যরাতে নিজের পাশে অর্ধাঙ্গিনীর উপস্থিতি অনুভব করতে না পেরে ধরফরিয়ে উঠে পড়েন তাহের মুস্তফা। বিয়ের পর থেকে অভ্যাস হয়ে গেছে এটা তার। ঘুমের মাঝে যদি অর্ধাঙ্গিনীর উপস্থিতি অনুভব করতে না পারেন তাহলে নিদ্রা ধরা দেয় না চোখের পাতায়। বিয়ের এত বছর হয়ে গেছে, একসাথে বার্ধক্যে দুয়ারে পা রেখেছেন, তবুও অভ্যেসে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। ব্যতিব্যস্ত হয়ে এপাশ ওপাশ ফিরে খুঁজলেন অরিত্রী মুস্তাফাকে। তখনই দৃষ্টি নিবদ্ধ হলো জানালার পাশে বিষণ্ণ মুখে এই যে চেয়ারে আসনরত পৌরাতিকে। মৃদু নিঃশ্বাস ফেলে শয্যা ত্যাগ করলেন তাহের মুস্তফা। বয়স শরীরকে শিথিল করেছে বটে, কিন্তু হৃদয়ের টানকে এতটুকু ক্ষীণ করতে পারেননি। ধীর পায়ে জানালার দিকে এগিয়ে গেলেন তিনি। জানালার ওপারে অবিরাম বর্ষণ। আকাশ যেন তার সমস্ত অদমিত বেদনা উজাড় করে দিচ্ছে ধরিত্রীর বুকে। সেই বৃষ্টির ধারার দিকে নির্বাক দৃষ্টিতে চেয়ে আছেন অরিত্রী মুস্তফা। তার মুখাবয়বে ছড়িয়ে আছে গভীর এক বিষণ্ণতার আবরণ, যেন বহুদিনের অব্যক্ত যন্ত্রণা আজ নীরবে চোখের ভাষায় কথা বলছে। তাহের মুস্তফা কিছুক্ষণ স্ত্রীর দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। দীর্ঘ দাম্পত্য জীবনে মানুষটিকে শিখিয়েছে, স্ত্রী যখন এভাবে নীরব হয়ে যান তখন তার অন্তরে নিশ্চয়ই কোনো না কোনো ঝড় বইছে। এমন সময় অযথা প্রশ্ন নয়, নীরব উপস্থিতিই সবচেয়ে বড় সান্ত্বনা। তিনি নিঃশব্দে আরেকটি চেয়ার টেনে অরিত্রীর পাশে বসলেন। কোনো কথা বললেন না, শুধু আলতো করে নিজের উষ্ণ হাতটি স্ত্রীর কাঁপতে থাকা হাতের উপর রাখলেন। স্পর্শটুকুই যেন যথেষ্ট ছিল। অরিত্রী মুস্তফা ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালেন। চোখের কোণে জমে থাকা অশ্রু চিকচিক আলো বিদ্যুতের ক্ষণিক ঝলকে আরও স্পষ্ট হয়ে উঠল। তাহের মুস্তফার কণ্ঠে নেমে এলো স্নিগ্ধ কোমলতা। বললেন, ঘুমাননি কেন বেগম? অরিত্রী মৃদু হাসার চেষ্টা করলেন, কিন্তু সেই হাসিতে প্রাণের উষ্ণতার চেয়ে ক্লান্তির ছায়ায় অধিকভাবে ফুটে উঠল। বিষণ্ণ কণ্ঠে বললেন, ঘুম আসছে না কর্তা। অরিত্রী মুস্তফার কণ্ঠ মিলিয়ে যেতেই কক্ষ জুড়ে আবার নেমে এলো এক গভীর নিঃশব্দ। বাইরে বর্ষণের অবিরাম ঝঙ্কার, ভেতরে দুটো মানুষের অব্যক্ত দীর্ঘশ্বাস। দুটো যেন এক সুরে মিশে এক অদ্ভুত বিষাদের রাগিনী রচনা করছে। তাহের মুস্তফা স্ত্রীর হাতের ওপর হাঁকা নিজের হাতটি আরও স্নিগ্ধভাবে চেপে ধরলেন। মৃদু হেসে বললেন, আমার বেগমের চোখে ঘুম না থাকলে আমার চোখেও ঘুম নামে না। কি এত ভাবছেন? অরিত্রী কিছুক্ষণ নীরব রইলেন, দৃষ্টি তখনও জানালার ওপারে নিবদ্ধ। বর্ষণের প্রতিটি বিন্দু যেন তার অন্তর্লোকের গোপন বেদনাগুলোকে আরও উস্কে দিচ্ছে। একসময় দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার যে আর ভালো লাগছে না কর্তা। আমি তৃপ্তিকে কথা দিয়েছিলাম ওর মেয়েকে সুখে রাখবো। আমার জায়ের মেয়ে তো আমারই মেয়ে, কিন্তু মেয়েটা তো আর আমাকে সহ্য করতে পারে না কর্তা। সেই 3 বছর আগের মতো বড় মা বলে আঁচল ধরে না। আমাকে কি মাফ করে দেওয়া যায় না? আমি কি মাফের অযোগ্য কর্তা? তায়ের মোস্তফা চোয়াল সামান্য শক্ত করে এলো। সন্ধ্যার ঘটনার সম্পূর্ণ বিবরণ তিনি অর্ধাঙ্গিনীর মুখ থেকে শুনেছেন, কিন্তু সেই ঘটনা প্রবাহ যে অরিত্রী মুস্তফার কোমল অন্তঃকরণে এত গভীর ক্ষতচিহ্ন অঙ্কিত করে যাবে তা তিনি কল্পনাও করেননি। দীর্ঘ দাম্পত্য জীবনে মানুষটিকে তিনি নানারূপে দেখেছেন। সংসারের কঠিনতম প্রতিকূলতায় অবিচল, সন্তানের বিপদে পর্বতের ন্যায় দৃঢ়, আবার আপনজনের সামান্য কষ্টেও শিশুর মতো ভেঙে পড়তে। কিন্তু আজকের এই অপরাধ বোধে বিদীর্ণ মুখশ্রী যেন তার হৃদয়কেও নিঃশব্দে রক্তাক্ত করে তুলল। ধীরে ধীরে অরিত্রীর বুকখানি নিচের দিকে ফিরিয়ে দিলেন। বয়সের ভারে কপালে অগণিত ভাঁজে জন্ম হয়েছে, অথচ সেই ভাঁজের অন্তরালে লুকিয়ে থাকা মমতার দীপ্তি আজও এক বিন্দু ম্লান হয়নি। অশ্রুসিক্ত দুটি চোখের দিকে গভীর মমতায় তাকে মৃদুস্বরে বললেন, এটা কি স্বাভাবিক নয় বেগম? 2টা বছর নরকে থেকেছে মেয়েটা শুধুমাত্র আমাদের জন্য। ইফতিমা বরাবরই ডানপিটে ছিল, কিন্তু সেদিন যে আমরা তার সঙ্গ দেইনি বেগম, এই ক্ষত কি এত শীঘ্রই সেরে যাবে? অরিত্রী মুস্তফার অধর কাঁপতে লাগলো। তিনি অস্ফুট স্বরে বললেন, সেদিন আমরা এত বড় ভুল কিভাবে করলাম? আমরা যে এই আফসোস আর ভালো লাগছে না কর্তা। সংসারটা যেন ভেঙে যাচ্ছে। মুস্তফা সাহেব ধীরসুস্থে অরিত্রীর অশ্রুসিক্ত গাল বেয়ে গড়িয়ে পড়া জলরেখা মুছে দিয়ে শান্ত কণ্ঠে বললেন, একটা ভুল শুধু তুমি করনি বেগম, সেই ভুলের অংশীদার আমিও। তুমি যদি অপরাধী হও তবে আমিও সমান অপরাধী। তাহের মুস্তফা মৃদু দীর্ঘশ্বাস ফেললেন, পুনরায় বললেন, সেদিন আমি যদি একটু দৃঢ় হতাম, যদি সবাইকে থামাতাম, যদি একবার শুধু ইপ্তির চোখের দিকে তাকাতাম, তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। কিন্তু যদি শব্দটা মানুষের জীবনে সবচেয়ে নিষ্ঠুর শব্দ। সময় চলে যাওয়ার পর সে শুধু অনুশোচনায় বাড়িয়ে দেয়।
তিনি কিছুক্ষণ নীরব থেকে আবার বললেন, তবে একটা কথা মনে রেখো, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে সময় লাগে, কিন্তু অসম্ভব নয়। আমরা যদি সত্যিই আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই, তাহলে অপেক্ষা করতে হবে। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, আবার জোর করে ফিরিয়েও আনা যায় না। অরিত্রী মুস্তফার নয়ন আবারও সজল হয়ে উঠল। অরিত্রী মুস্তফা কিছু বলবেন তার পূর্বে উপরতলা থেকে ভেসে এলো এক তীব্র কোলাহল। তার পূর্বেই তীব্র চেঁচামেচি শব্দে চকিতে ফিরে তাকালেন দরজার দিকে। উপরের হল ঘর থেকে আসছে আওয়াজটা। বাইরের বর্ষণের একটানা ছন্দ এখনো অব্যাহত, কিন্তু সেই প্রাকৃতিক সঙ্গীতকে ছাপিয়ে ভেসে আসছে দুটো পরিচিত কণ্ঠের বাদানুবাদ। কয়েক মুহূর্ত নীরব শ্রবণ করতে অরিত্রী মুস্তফা ক্লান্ত কণ্ঠে বললেন, মনে হয় মাহি তার তিতির আবার লেগেছে। তাহের মোস্তফা মুচকি হাসলেন, গম্ভীর মুখে বললেন, এদের আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ঝগড়া শেষ হবে না। কথাগুলো শুনে অরিত্রী মোস্তফার অশ্রুসিক্ত মুখেও বহুক্ষণ পর ক্ষীণ এক হাসির আভাস ফুটে উঠল। যদিও সেই হাসি পূর্ণতা পেল না, তবু বিষাদের ঘন মেঘের ঢাক ভাগ গলে যেন একটুখানি আলো রেখা উঠে দিল। তিনি মাথা নেড়ে মৃদু স্বরে বলেন, এই বয়সে দুজনের ছেলে মানুষই একটুও কমল না। তাহের মুস্তফা স্নিগ্ধ দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইলেন। মানুষের জীবনে দুঃখ যতই প্রবল হোক, সংসারে এমন দুই একটি সরল মুহূর্তেই যেন সমস্ত বিষাদের বিরুদ্ধে নীরব প্রতিরোধ করে তোলে। অশান্তির মধ্যেও হাসির ক্ষুদ্রতম উপলক্ষটুকু মানুষকে আর বেঁচে থাকার সাহস দেয়। তীব্র গালব্যথা নিয়ে বিশ্বকাপ দেখার জন্য ড্রয়িং রুমে বিশাল টেলিভিশনের সম্মুখে গালে আইস ব্যাগ চেপে আধশোয়া ভঙ্গিতে বসে আছে তেহরাম। পর্দার মাঝে উত্তেজনা চরমে, অথচ তার মনোযোগ বারবার বিঘ্নিত হচ্ছে পেছন থেকে ভেসে আসা কিচিরমিচির শব্দে। পেছন থেকে দুটো কণ্ঠের কিচিরমিচির শুনে ভ্রু কুঁচকে আসে তার। চৌকিতে পেছন ফিরতে তাজ্জব বনে যায়। মাহি তার তিতির এক প্রকার চুল ছেঁড়াছেড়ি শুরু করে দিয়েছে। একজন আরেকজনের হাত ছড়িয়ে দিচ্ছে, আবার কেউ কারো চুলে হাত দিতে উদ্যত হচ্ছে। দৃশ্যটা দেখে মনে হচ্ছে বিশ্বকাপের ফাইনাল মাঠে নয়, মোস্তফা মোজালের ড্রয়িং রুমে বসেছে। তিতির ক্রোধে ফুঁসতে ফুঁসতে মাহিদের শার্টের গলা চেপে ধরল। ওই হারামি, তো সাহস কী করে হলো আমার নেইমারের দলকে নিয়ে এসব বলার? মাহিদ মেয়েদের মতো মুখ ভেঙে ব্যঙ্গ করে বলল, ও লে লে লে, আসছে আমার 7 আপ। তা বলতো মামনি, ব্রাজিলের 4জন প্লেয়ারের নাম বল দেখি। তিতির এক ঝটকায় মাহিদকে ধাক্কা দিয়ে চোখ রাঙিয়ে বলল, আগে তুই বল। তোরা তো খালি পারিস মেসি মেসি, পেনাল্টি মিস, এ মেসি সেই মেসি করতে, আর কিছু জানিস? মাহিদ বুক ফুলে নাটকীয় ভঙ্গিতে বলল, আমরা অন্তত বিশ্বকাপ জিতেছি, তোদের তো মতো তো বাপদাদা সম্পত্তি নিয়ে বড়াই করি না। এই, বেশি কথা বলবি না, আর একবার নেইমারকে নিয়ে কিছু বললে দাঁত ফেলে হাতে ধরিয়ে দিব। দাঁত ফেলবি? আগে নিজের কান্না থামা। ব্রাজিল হারলেই তোকে দেখলে মনে হয় ব্রাজিল শোকে ঘোষণা হয়েছে। তিতির আর এক মুহূর্ত নিজেকে সংযত রাখতে পারল না। সামনে থাকা কুশনটা তুলে সজোরে মাহিদের দিকে ছুঁড়ে মারতেই দরজার আড়াল থেকে হো হো করে হাসতে হাসতে বেরিয়ে আসলো ইফতি। তার জ্বালানো চেঙ্গারি যে এভাবে ফোঁস করে উঠবে বুঝতে পারেনি। তিতির আর মাহিদ একসঙ্গে ঘুরে তাকাতে দুজনের চোখ গোল হয়ে যায়। তুই? দুজনে বুঝতে আর বাকি রইল না এই কারসাজির পিছনে কার হাত। তেহরাম ভ্রু কুঁচকে জানতে চাইল, কাহিনী কি তোদের? ইপ্তি ঠোঁট কামড়ে হাসি চাপার ব্যর্থ চেষ্টা করলো। মুখখানা এমন নিরীহ করে ফেললো যেন পৃথিবীর যাবতীয় নিষ্পাপতার প্রতিমূর্তি সেই। মাহিদ ততক্ষণ আঙুল তুলে ইফতির দিকে অভিযোগের তীর ছুড়ে দিল। এই হারামি, আমাদের আইডি লগ ইন করে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আজে বাজে বকেছে। ইফতির মুখে মুহূর্তের জন্য বিস্ময়ের অভিনয় ফুটে উঠল। তারপর বুকের ওপর দুহাত ভাঁজ করে এমন এক নিরীহ অভিব্যক্তি ধারণা করলো যেন সমস্ত অভিযোগই তার প্রতি চরম অবিচার। অধরের করে দুষ্ট হাসি রেখা লুকানোর ব্যর্থ প্রয়াস চালিয়ে সে নির্বিকার কণ্ঠে বলল, আমার কি দোষ? তোরা তো খেপিস কেন? দুটো কথা তো বলেছি, এমনকি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। কথাটা শেষ হতে মাহিদ আর তিতি একসঙ্গে তেড়ে এলো। তোকে তো। ড্রয়িং রুমের আবহে আবারও ক্ষণিকের জন্য কোলাহলে ঢেউ উঠল। তেহরাম বিরক্ত অথচ সংযত দৃষ্টিতে তিনজনের দিকে তাকিয়ে রইল। তারপর গালের সঙ্গে আইস ব্যাগটা চেপে ধরে মৃদু দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, তোরা তো রাগ করছিস কেন? ও তোদের দল নিয়ে মজা নিয়েছে, তোরা ওর দল নিয়ে মজা নিবি, হিসাব সমান হয়ে যাবে। দুজনে হতাশ সুরে বলল, কিন্তু ও তো নিরপেক্ষ। ইফতি কুটিল হাসলো দুজনের হতাশা দেখে। ছোট থেকে ফুটবলের খুঁটিনাটি সমস্ত বিষয় তার নখদর্পণে। ছোটবেলা থেকে ফুটবলের প্রতি তার আগ্রহ ছিল একটু ভিন্ন ধরনের। কেউ যেখানে প্রিয় দলে জার্সি গায়ে চড়িয়ে উল্লাসে মেতে উঠত,
সেখানে ইপ্তি মুগ্ধ হয়ে খেলার নিয়ম কৌশল আর রেফারি প্রতিটি সিদ্ধান্ত বিশ্লেষণ করত। একসময় সাংবাদিক হওয়ার স্বপ্নের পাশাপাশি আন্তর্জাতিক মানের রেফারি হওয়ার আকাঙ্ক্ষাও নীরবে বাসা বেঁধেছিল তার অন্তরে। ছোটোখাটো বিষয় একের পর এক খেলোয়াড়দের হলুদ লাল কার্ড দেওয়ার বিষয়টা বড্ড পছন্দের ছিল ইপ্তির। শুধুমাত্র এই মুহূর্তের জন্য সে খেলা দেখে, কিন্তু কখনো কোনো দলকে সেভাবে সমর্থন করেনি। বিষয়টা ইপ্তির পছন্দের না। অযথা সমর্থকেরা ঝগড়া করে। মাঠের লড়াই শেষ হওয়ার পর যেসব তারকা ফুটবলাররা পরস্পরকে আলিঙ্গন করে হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করেন, সেই মানুষগুলোর সমর্থকেরাই সামাজিক কিংবা বাস্তব জীবনে তুচ্ছ একটি খেলাকে কেন্দ্র করে তিক্ত বাক্য যুদ্ধে জড়িয়ে পড়ে, কখনো কখনো সম্পর্ক পর্যন্ত নষ্ট করে ফেলে। অথচ যাদের জন্য এত যুদ্ধ, সেই মেসি আর নেইমার তো বহুবার বন্ধুত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তোরা চারজন এখনো ঘুমাসনি? আকস্মাৎ পেছন থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠে। পেছন ফিরতে ইপ্তি ভূত দেখার মতো চমকে উঠল। সামির ভাইয়া, তুমি কবে আসলে? সামির মুস্তফা, তাহের মুস্তফার বড় ছেলে আর মাহিদ ও তেহরামের বড় ভাই। বয়সে তেহরামের থেকে 1 বছরের বড়। সেও তেহরামের সাথে এতদিন বিদেশে ছিল। কিছুদিন আগে অবশ্য ইপ্তি শুনেছিল সামির দেশে এসে ওকালতি পেশায় যোগ দিবে। সামির মুচকি হেসে এগিয়ে আস্তে আস্তে বলল, আমি তো তেহরামের সাথে এসেছি, দেখিস নাই নাকি? কি, তুমি কাল আসছো? আমি তো দেখিনি। ইপ্তি বিস্মিত নয়নে চাইল মাহির, তিতির আর তেহরামের দিকে। তাদের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে সবাই সামিরের উপস্থিতি সম্পর্কে অবগত, শুধুমাত্র ইপ্তি এখানে বেকুব বনে গেছে। ইপ্তিকে এভাবে চেঁচাতে দেখে তেহরামের কপালে বিরক্তির গভীর ভাঁজ পড়ল। এই মেয়ে ওর ভাইকে চিনতো আগে থেকে, কিন্তু ওকে না। মানে সামিরের সাথে যোগাযোগ ছিল, শুধু ওর সাথে ছিল না। নিজের চিন্তা ভাবনায় নিজে হতবাক তেহরাম। সে কি ঈর্ষান্বিত নিজের ভাইয়ের প্রতি? তাও আবার এই বেয়াদব চেনা না চেনার জন্য অবিশ্বাস্য? এমন হতেই পারে না, এটা অসম্ভব। এই মেয়ের প্রতি কোনো রকম সহানুভূতি আসতেই পারে না। ইফতি সামিরের সামনে গিয়ে ঠোঁট ফুলিয়ে অভিমানী গলায় বলল, ভাইয়া তুমি আসছো, আর আমাকে একবারও জানালে না? সামির হালকা হেসে উত্তর দিল, তোর সঙ্গে দেখা করে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। কে জানতো তুই পুরো বাড়ি মাথায় তুলে ফেলবি। সারপ্রাইজ নাকি? আমি তো ভাবলাম বিদেশে আছো এখনও। কালই ফিরেছি, কিন্তু বাসায় আসা হয়নি। ল ফার্মে গিয়েছিলাম। বাসায় এসে দেখি তুই কোথায় যেন গায়েব ছিলি। তিতির আর মাহিতের সাথে দেখা হয়েছিল। আজকেও সকালে খুঁজছিলাম, তুই ছিলি না বাসায়। ইপ্তি অসন্তুষ্ট মুখে 2 হাত গুটিয়ে দাঁড়িয়ে রইল। প্রকুচকে শিশুসুলভ অভিমানে বলল, তাই বলে একটা মেসেজও দিতে পারলে না? আমি কি এতই পর? সামির মৃদু হেসে মাথা নেড়ে বলল, তুই কোনোদিন পর ছিলি নাকি? কাজের ঝামেলায় মাথা এলোমেলো ছিল। ভাবলাম হঠাৎ সামনে দাঁড়িয়ে চমকে দেব। চমকে তো ঠিকই দিয়েছ, তবে আমি শেষে বোকা হয়ে গেলাম। কথাটা বলে ঠোঁট বাঁকিয়ে রইল ইফতি। তার সেই অভিমানী মুখভঙ্গি দেখে সামিরের হাসি আরও প্রশস্ত হলো। ছোটবেলা থেকে মেয়েটার এই স্বভাব। সামান্য অভিমানও এমনভাবে প্রকাশ করতো যেন পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়টা তার সঙ্গে হয়েছে। সামির ইফতির মাথায় আলতো করে হাত রেখে বলল, আচ্ছা, আমার ভুল হয়েছে, এবার মাফ করে দে। ইফতি মুখ ফিরিয়ে বলল, এত সহজে মাপ পাবা না? তাহলে কি করলে পাবো? আগে আমাকে ট্রিট দাও, তারপর ভাববো। ঠিক আছে, সেটা হবে। তেহরাম শব্দ করে শ্বাস ফেলে দৃষ্টি ফিরিয়ে টিভির স্ক্রিনে নিবন্ধ করে। রাগ হচ্ছে ভীষণ। কই মেয়েটা তো ওর সাথে এভাবে কখনো কথা বলেনি। বক্ষ গহ্বরে গভীরে অদ্ভুত এক অস্বস্তি ধীরে ধীরে বিস্তার লাভ করেছে। কারণহীন এই বিরক্তির উৎস অনুসন্ধান করতে গিয়ে সে নিজেই যেন নিজের কাছে অপরিচিত হয়ে উঠল। মেয়েটা কি সহজে সামিরের সঙ্গে অভিমান করছে, কি অকপটে অভিযোগ করছে, মুখ ফুলিয়ে ট্রিট চাইছে, আবার মুহূর্তেই হাসছে। স্বাভাবিক নির্ভার যেন বহুদিনের আপন একজন মানুষের সামনে দাঁড়িয়ে আছে। আর তার সঙ্গে যেদিন থেকে পরিচয় সেদিন থেকেই বাক্যবান তর্ক, খোঁচাখুচি আর একরাশ দুরন্তপনা। ভালো করে দুটো কথাও কোনোদিন বলেনি। ভাবনাটা উদিত হতেই তেহরামের জোয়ার অজান্তেই শক্ত হয়ে উঠল। পরক্ষণে যেন আত্মবিস্ময়ে থমকে গেল সে। ও কি ভাবছে? এত অবনতি কবে থেকে হলো তার? নিজের ভাইয়ের ওপর ঈর্ষা, তাও এই বেয়াদবের জন্য। বনের অন্তঃস্থলে কোথায় যেন এক সূক্ষ্ম দহন বারবার সঞ্চারিত হচ্ছে। অনুভূতিটা এতটাই ক্ষীণ যে ভাষায় প্রকাশ করা যায় না, অথচ এতটাই প্রবল যে উপেক্ষাও করা যায় না। তেহরাম বিরক্ত ভঙ্গিতে কপাল কচকে নিল। অসম্ভব। নিজেই যেন কঠোরভাবে ধমক দিল সে। একটা বেয়াদব অস্থির মুখরা মেয়েকে ঘিরে এমন অনুভূতির জন্ম হতে পারে না, হওয়া উচিতও নয়। কিন্তু হৃদয় তো যুক্তির বিধান মানে না। সে নিজের নিয়মে স্পন্দিত হয়, নিজের ইচ্ছাতেই অস্বীকারকে স্বীকারে পরিণত করে। তেহরাম আর একবার চোখ তুলে তাকালো। ইপ্তি তখন সামিরের সঙ্গে গল্পে মশগুল।
দৃশ্যটা অকারণে তার ভালো লাগলো না। কেন লাগলো ওর উত্তর খুঁজে চাইল না সে। ইফতি সামিরের সাথে কথা বলার সময় একটা জিনিস বেশ খেয়াল করে। তিতির কেমন যেন গুটিয়ে যাচ্ছে সামিরকে দেখে। মুহূর্তখানেক আগেও যে মেয়েটি মাহিতের সঙ্গে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিল, সে তিতিরই এখন যেন সম্পূর্ণ ভিন্ন এক মানুষ। কোলাহলপ্রিয় স্বভাবের পরিবর্তে তাকে ঘিরে ধরেছে এক অদ্ভুত সংকোচ। মুখের চেনা দুরন্ত হাসিটুকু যেন কোথায় বিলীন হয়ে গেছে। সে নিঃশব্দে সোফার এক কোণে গিয়ে বসেছে। দুহাতের আঙ্গুলগুলো পরস্পরের সাথে জড়িয়ে আছে শক্ত করে। মাথাটা সামান্য নিচু, অথচ মাঝে মধ্যে অতি সতর্ক দৃষ্টিতে সামিরের দিকে তাকাচ্ছে। আবার চোখাচোখি হওয়ার আগেই তড়িঘড়ি দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে। দৃশ্যটি ইফতির কৌতূহল জাগিয়ে তুলল। ভ্রু সামান্য কুঁচকে গেল তার। ব্যাপারটা কি? এ তো কিছুক্ষণ আগেও মেয়েটা মাহিতের কলার চেপে ধরেছিল, এখন যেন কথায় হারিয়ে ফেলেছে। এমনকি সামিরের ঘরে ঢোকার পর থেকে একটি শব্দ উচ্চারণ করেননি। ইফতির অনুসন্ধিষ্ণু দৃষ্টি এবার আরও গভীর হলো। মানুষের স্বভাবে এমন আকস্মিক পরিবর্তনের পেছনে সচরাচর কোনো না কোনো গুরুর কারণ থাকে, আর সেই কারণটা উদ্ঘাটনের প্রবল দুর্বলতা ইফতির বহুদিনের। তিতি লজ্জা পাচ্ছে, কিন্তু কেন? ও তো তেহরামকে ভালোবাসে। পাশে তেহরাম বসে আছে, তবু তিতিরের সমস্ত সংকোচ, সমস্ত অপ্রস্তুততা যেন আবর্তিত হচ্ছে সামিরকে ঘিরে। ভোরের কোমল আলো ধীরে ধীরে মুস্তফা মঞ্জিলের বিস্তীর্ণ প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে পড়ছে। রাতের বসনের পর স্মৃতির চিহ্ন হয়ে কার্নিশ বেয়ে টুপটুপ জল ঝরে পড়ছে। স্নিগ্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে ভেজা মাটির গন্ধ, তার সঙ্গে মিশে আছে সদ্য ফোটানো চায়ের মৃদু সুবাস আর রান্নাঘরে ব্যস্ততার আভাস। অন্যদিনের তুলনায় আজ যেন বাড়িটা অস্বাভাবিক রকমের প্রাণবন্ত। সিঁড়িঘর, করিডর, ড্রয়িং রুম সবখানে মানুষের কণ্ঠস্বরে বিচিত্র অনুরণন। কোথাও হাসির রোল, কোথাও কুশল বিনিময়, কোথাও আবার শিশুদের ছোটাছুটি। দীর্ঘদিনের নিস্তব্ধ অট্টালিকাটি যেন হঠাৎ করে উৎসবের উচ্ছ্বাসে ভেসে উঠেছে। এলোমেলো চুলে, আদো ঘুম জড়ানো চোখে নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো ইফতি। এক হাতে টুথব্রাশ, অন্য হাতে টুথপেস্ট। দাঁত ব্রাশ করতে করতে অন্যমনস্ক ভঙ্গিতে বারান্দা পেরিয়ে নিচতলার দিকে নামছিল সে। ঘুমের রেশ তখনও পুরোপুরি কাটেনি। কাল রাতে সামিরের সাথে গল্প করতে করতে প্রায় 3টার দিকে ঘুমিয়েছিল। তাই তো আজ উঠতে দেরি হয়েছে। অবশ্য আজ ভার্সিটির ছুটি, তাই তো এমন একটা ঝামেলা মনে হচ্ছে না ইফতির। শেষ ধাপটি পা রাখতে আচমকা থমকে গেল। চোখ দুটো বিস্ময়ে গোল হয়ে উঠল। ড্রয়িং রুম জুড়ে অপরিচিত বহু মুখের সমাবেশ। ফুপা ফুপি, তাদের ছেলে মেয়েরা, দুঃসম্পর্কের আত্মীয় স্বজন, এমনকি বেশ কয়েকজন প্রবীণ আত্মীয় এসে বসে আছেন। কেউ গল্প করছে, কেউ চা খাচ্ছে, কেউ আবার বহুদিন পর দেখা হওয়ার একে অপরের খোঁজ খবর নিচ্ছেন। কেতকাল অবাক চোখে চেয়ে থেকে স্তম্ভিত ফিরে এলো। হঠাৎ মনে পড়ল, তো আজ তো তিতিরের এঙ্গেজমেন্ট নামিক দেওয়ানের সাথে। নিজের কপালে আলতো চাপড় মেরে বিড়বিড় করে বলল, ধুর, আমি তো একদম ভুলে গেছিলাম। ইফতি মামনি, উঠে পড়েছিস? পরিচিত কণ্ঠে চুকরিতে ফিরে চাইল ইফতি। সম্মুখে হাস্যোজ্জ্বল মুখে চেয়ে আছে তার একমাত্র ফুপি হাসিনা হক, তাহের মুস্তাফার একমাত্র বোন। বয়স 50-এর কোঠা অতিক্রম করলেও ব্যক্তিত্বের দীপ্তি আজও অম্লান। পরিপাটি শাড়ি, সংযত আচরণ আর মমতায় ভরা মুখশ্রী তাকে অন্যদের ভিড়েও সহজে স্বতন্ত্র করে তোলে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এমদাদুল হকের স্ত্রী। লোকটা যেমন দুর্নীতিবাজ তেমনই চতুর। তাদের 2 কন্যা নাইরা হক ও সায়রা হক। দুজনে যেন 2 মেরুর। ছোট মেয়ে নায়রা এবার ঢাবিতে ভর্তি পরীক্ষা দিয়েছে। দেশের একজন প্রভাবশালী মন্ত্রীর মেয়ে বলে যেন অহংকারে পাই পড়ে না মাটিতে। আর বড় মেয়ে সায়রা 3 বছর আগে পরিবারের অমতে ভালোবাসার মানুষকে বেছে নিয়ে এক রাতে প্রসাদ সম বাড়ি ছেড়ে চলে যায় সে। সেই বিদায় পথ থেকে হক পরিবারের সঙ্গে তার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। কিন্তু আজকে সেও উপস্থিত। ইফতির হাতে টুথব্রাশটা যেন মাঝ আকাশেই থমকে রইল। বিস্ময়ে তার দৃষ্টি এক মুহূর্তে স্থির হয়ে গেল ড্রয়িং রুমের বাম পাশের সোফাটির দিকে। সেখানে নীরবে বসে আছে এক তরুণী। হালকা অফ হোয়াইটের সুতি শাড়ি, অলংকার বলতে কেবল পাতলা একটি চেইন আর কাচের কয়েকটি চুড়ি। মুখে প্রসাধনের জৌলুস নেই, অথচ প্রশান্ত এক সৌন্দর্য যেন সমগ্র মুখাবয়ব জুড়ে নিঃশব্দ দীপ্তি ছড়িয়ে রেখেছে। কোলে বছর দেড়েকের একটি ফুটফুটে কন্যা শিশু, যে কখনো মায়ের আঁচল নিয়ে খেলছে, কখনো বিস্মিত চোখে চারপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। সায়রা। হাসিনা হক তার মেয়ের পাশে বসে আছেন। মুখে আগের মতো কঠোরতা নেই, বরং বহু বছরের জমে থাকা অভিমান, নিচে চাপা পড়ে থাকা মাতৃত্ব যেন বারবার মুখ তুলে উঠতে চাইছে। মাঝে মধ্যে অতি স্বাভাবিক ভঙ্গিতে নাতনির গালে হাত বুলিয়ে দিচ্ছেন, আবার নিজেকে সামলে নিয়ে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিচ্ছেন। দৃশ্যটা দেখে ইফতির চোখের পাতা কয়েকবার কেঁপে উঠল। গত 3 বছরে সে কতবার শুনেছে
এমদাদুল হক ঘোষণা করেছিলেন, আজ থেকে সায়রা আমার কাছে মৃত। সে মানুষটা ড্রয়িং রুমে অপর প্রান্তে কয়েকজন রাজনৈতিক সহকর্মীর সঙ্গে গভীর আলোচনায় ব্যস্ত। মুখে আগের মতো কর্তৃত্বের ছাপ, তবে সায়রার দিকে তাকানো এড়িয়ে যাওয়ায় সেই সচেতন প্রয়াসটুকু ইফতির দৃষ্টি এড়ালো না। মানুষটাকে ইফতির মোটেও পছন্দ নয়। কে রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছিস? হাসিনা হকের স্নেহ মাখা কণ্ঠে সম্বিত ফিরে পেল ইফতি। সে হেসে বলল, না কিছু না ফুপি। কিছু না আবার? দাঁত ব্রাশ করতে করতে পুরো ড্রয়িং রুম পরিদর্শন শেষ করে ফেললি। যা, আগে ব্রাশটা শেষ কর, তারপরে এসে সবাইকে সালাম দিবি। পাশ থেকে সায়রার কথা শুনে ইফতির দাঁত কেলিয়ে হেসে উঠল। আমি তো ভদ্র কবে ছিলাম? পাশে বসে থাকা সায়রা মৃদু হেসে উঠল। সেই হাসিতে ছিল বহু বছরের দূরত্ব পেরিয়ে ফিরে পাওয়া আপনজনের উষ্ণতা। তুই কোনোদিনই ভদ্র ছিলি না, নরম স্বরে বলল সে। ছোটবেলায় আমাকে দেখলে দৌড়ে এসে জড়িয়ে ধরতিস, তারপর 5 মিনিটের মধ্যে পুরো ঘর ওলটপালট করে ফেলতিস। ইফতির দাঁত কেলিয়ে আরও বড় করে হাসলো, বলল, মানে এখনও আমার বদনাম চালু আছে? বদনাম না, ইতিহাস। ড্রয়িং রুমে উপস্থিত কয়েকজন আত্মীয় হেসে উঠলেন। ইফতি ব্রাশটা মুখ থেকে নামিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, ফুপি দেখছো, 3 বছর পর বাড়িতে এসে আমার নামে অপবাদ দেওয়া শুরু করে দিছে। হাসিনা হক মমতা ভরা চোখে 2 মেয়ের দিকে তাকে মুচকে হাসলেন, বললেন, তোকে অপবাদ দেওয়ার কিছু লাগে? তুই নিজেই 100টা কাণ্ড করে রাখিস। পাশের সোফায় অরিত্রী বেগম বসে গল্প করছিলেন একজন মহিলার সঙ্গে। সম্ভবত মহিলা তাহের মোস্তফা দুঃসম্পর্কে শালিকা। ইফতিকে দেখে চোখে মুখ কুঁচকে অরিত্রী বেগমের দিকে চেয়ে বললেন, আপা, এই মেয়েটাকে এভাবে ছেলেদের মতো গেঞ্জি আর ট্রাউজার পরে ঘুরছে? অরিত্রী বেগম চকিতে মুখ তুলে চেয়ে ইফতিকে দেখে মুচকি হেসে জবাব দিলেন, ও, ওটা আমার মেজর মেয়ে, মানে ইয়াসির আর তিফতির মেয়ে। ঠিক তখনই এসে হাজির হয় তিতির। তিতিরকে দেখে অরিত্রী মুস্তফা বলেন, আর এটা আয়াতের মেয়ে, ওরও এঙ্গেজমেন্ট আজ। আপা, আপনাদের বড় মাইয়ার গায়ের রং তো ময়লা, কার মতো হয়েছে? অরিত্রী মুস্তফা অস্বস্তিতে পড়লেন। আত্মীয়র সাথে খারাপ ব্যবহার করতে পারছে না। তখন ইফতি এসে মহিলার সম্মুখে হাত পেতে দাঁড়ায়। মহিলা অবাক হয়ে একবার ইফতির হাতের দিকে তাকিয়ে ঝট করে মুখ তুলে দ্বিধান্বিত কণ্ঠে জানতে চাইলেন, কি হলো মা, টাকা দিন। মহিলা হতবাক হয়ে চেয়ে রইলেন। ইফতির কথার কোনো উত্তরই বুঝতে সক্ষম হন না তিনি। অরিত্রী বেগম নিজেও ইফতির কথা বুঝতে পারেননি। মহিলা পুনরায় অবাক হয়ে জানতে চাইলেন, কিসের টাকা মা? সাবান কেনার। মানে? মানে আমার গায়ের রং ময়লা, আমি সেটা আয়নার সামনেও দেখতে পাইনি, আমার আশেপাশে কেউই দেখতে পায়নি। আপনি যাদের দেখতে পেয়েছেন সেহেতু সাবান কেনার টাকাটা আপনিই দিন। আমি তো দেখিনি। এখন চোখে না দেখা জিনিসের জন্য নিজের টাকার জলে দিতে পারবো না। আপনি যেহেতু ওভার পাওয়ার চোখের অধিকারী, সেহেতু আপনার কর্তব্য সাবান কেনার টাকা আমাকে দেওয়া। ততক্ষণে বাড়ির ছেলেরাও এসে বসেছে এক কোণে। ড্রয়িং রুমের এক কোণ থেকে চাপা হাসি শব্দ ভেসে এলো। মাহিদ মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। তেহরাম খবরের কাগজে চোখ রেখে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি লুকিয়ে ফেলল। সামির নিচু হয়ে কপালে হাত ঠেকালো। তিতিরা সায়রাও মুখ টেপে হাসি আটকানোর প্রয়াসে মুখ ফিরিয়ে নিচ্ছে। মহিলার কণ্ঠ শক্ত করার চেষ্টা করলেন, আমি তো শুধু বললাম গায়ের রঙটা একটু শ্যামলা। ইফতি ভ্রু তুলল, বলল তীব্র কণ্ঠে, আচ্ছা আন্টি, একটা প্রশ্ন করি। কি? আপনি কি কখনো কফি খান? হ্যাঁ। ডার্ক চকলেট? হ্যাঁ। মেঘলা বিকেল ভালো লাগে? মহিলা বিভ্রান্ত হয়ে মাথা নেড়ে বললেন, লাগে তো। তাহলে সমস্যা কোথায়? কফি কালো হলে দাম বাড়ে, চকলেট গাঢ় হলে মানুষ খুশি হয়, মেঘলা আকাশ সুন্দর লাগে। শুধু মানুষের গায়ের রং শ্যামলা হলে এত কষ্ট কেন? ড্রয়িং রুম মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। কথাগুলো কেউ প্রত্যাশা করেনি। অত্রি বেগমের চোখ ভিজে উঠল অদৃশ্য গর্বে। হাসিনা হক মুক্ত হয়ে ইফতির দিকে তাকিয়ে রইলেন। তেহরামের অধর বেঁকে আসে অজানা এক গর্বের খুশিতে। বহিরার মুখ লজ্জায় লাল হয়ে উঠেছে। তিনি অস্ফুট স্বরে বললেন, আমি আসলে ওইভাবে বলতে চাইনি। ইফতি এবার হেসে ফেলল, কঠোর গলায় বলল, আপনি ওইভাবে বলেছেন, হুদায় নাটক করার কি দরকার? এমদাদুল হকের দৃষ্টি ঘুরে যায় পরিচিত আর সব থেকে বিরক্তিকর কণ্ঠ কানে আসতেই। ইফতি নামটা যেন তার রাজনৈতিক জীবনের এক স্থায়ী অস্বস্তি। মাত্র 2 বছরের ব্যবধানে মেয়েটি এমন এক শক্তিতে পরিণত হয়েছে যার উপস্থিতি ক্ষমতাসীন দলে বহু প্রভাবশালী নেতার রাতের ঘুম কেড়ে নিয়েছে। শুধু তারই নয়, বরং তার পুরো দলের রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছে মেয়েটা। একেই বলে হয়তো ঘর শত্রু বিভীষণ। প্রথম দিকে অনেকে ভেবেছিল এও বুঝি কয়েকদিনের উন্মাদনা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে। অল্প সময়ে সে দেশের অন্যতম শক্তিশালী
বলেই বিরোধী দলে হয়ে উঠেছে, পিপিপি নামক সংগঠনের মুখপাত্রে পরিণত হয়েছে। তীক্ষ্ণ বক্তৃতা, দুর্দান্ত উপস্থিত বুদ্ধি আর ভয়হীন ব্যক্তিত্ব নিয়ে অসংখ্য তরুণের আস্থা অর্জন করেছে। মেয়েটা জলজান্ত সুনামি, বিশেষ করে এমদাদুল হকের কাছে। বিগত 2 বছর অন্তত 5টি বড় দুর্নীতির তথ্য জনসম্মুখে এসেছে, যার সূত্রপাত হয়েছিল ইফতির নেতৃত্বে পরিচালিত অনুসন্ধান থেকে। যদিও কোনো ক্ষেত্রে এমদাদুল হকের নাম সরাসরি প্রমাণিত হয়নি, তবু প্রতিবারই রাজনৈতিক চাপ, জনরোষ আর গণমাধ্যমের তোপ সামলাতে হয়েছে তাকে। সেই থেকে মেয়েটির প্রতি এক অদৃশ্য বিরূপতা জমে উঠেছে তার মনে। তীক্ষ্ণ চোখে ইফতির দিকে তাকিয়ে রইলেন তিনি। মেয়েটা নির্ভীক, কোনো মন্ত্রী, কোনো ক্ষমতা কিংবা কোনো প্রভাবশালী আত্মীয়র উপস্থিতি যেন তাকে এক চুলও বদলে দিতে পারে না। এমদাদুল হকের ঠোঁটের কোণে শীতল এক হাসি ফুটে উঠল। ব্যঙ্গ করে বললেন, রাজনীতি করতে করতে জিভটা বেশ ধারালো হয়ে গেছে দেখছি। এজন্যই বলি মেয়েদের রাজনীতি করতে নেই। কেন ফুফা, কোনো সংবিধানে লেখা আছে নাকি মেয়েরা রাজনীতি করতে পারবে না?